That I'm the best ever. I'm the most brutal and vicious and most ruthless champion there's ever been. There's no one can stop me. Oh, you bitch. You're scared coward. You not man enough to fuck with me. You can't last 2 minutes in my world. From a broke background, so I never really had great emphasis. I never really learned the art of handling money as a kid. You know, that's an art. That's why only a few people maintain it because it's an art. একসময় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মানুষদের একজন ছিলেন মাইক টাইসন, যিনি রিংয়ে উঠলেই প্রতিপক্ষের চোখে ভয়ের ছাপ স্পষ্ট দেখা যেত। That guy is crazy. He won most fights before he even got in the ring. কোটি কোটি ডলার, খ্যাতি, ক্ষমতা সব কিছুই তার ছিল, কিন্তু হঠাৎ করে 2003 সালে সে মানুষটাই দাঁড়িয়ে বলে দিলেন, আমি দেউলিয়া হয়ে গেছি, আই হ্যাভ লস্ট এভরিথিং, আই এম ব্যাংকরাফট। যিনি নিজের জীবনে 300 মিলিয়নেরও বেশি ডলার আয় করেছেন, তিনি কিনা 30 মিলিয়ন ডলারের ঋণে ডুবে আছেন। কি আশ্চর্য, তাই না? এমনটাও হতে পারে। I always cry before I fight. You did? Always cry before you fight? What were you crying about? I don't know. That's just who I am. এই ঘটনাটা আমাদের সামনে একটা কঠিন প্রশ্ন দাঁড় করায়। সমস্যাটা আসলে কোথায় ছিল? আসলে কি টাকায় নাকি টাকা সামলানোর ক্ষমতায়? টাইসন এমন কি করেছিলেন যে এত টাকার ঋণে পড়ে গেলেন? শুধুমাত্র মাইক টাইসন নয়, দিয়েগো ম্যারাডোনা, হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা নিকোলাস কেজ, অস্কারজয়ী অভিনেত্রী কিম বেসিঞ্জার সহ এমন বাঘা বাঘা সব মানুষ ঋণের খপ্পরে পড়ে দেউলিয়া হয়েছিলেন। তাহলে দেখা যাচ্ছে কম টাকা আয় করা মানুষদের পাশাপাশি বেশি টাকা আয় করা মানুষরাও অর্থের অভাবে দেউলিয়া হচ্ছে। আমাদের জীবনে অনেক সিদ্ধান্ত, অনেক পরিশ্রমের পেছনেই থাকে টাকা অর্জনের তাগিদ, কিন্তু সেই টাকাটাই যদি ধরে রাখা না যায় তাহলে এত সংগ্রামের অর্থ কী? বাস্তবতা হলো আজকের দুনিয়ায় ঋণ একটা অদৃশ্য বোঝা হয়ে দাঁড়িয়েছে, যা সবচেয়ে বেশি চেপে বসে আছে সাধারণ মানুষের কাঁধে। টাকা আসে আবার অদ্ভুত দ্রুততায় চলে যায়, অনেক সময় বুঝে ওঠার আগেই। এখন একটু নিজের দিকে তাকান। আপনার জীবনে টাকার ভূমিকা কী? টাকা কি আপনার কাছে আসা মাত্র বেরিয়ে যায়? কখনো কি টাকা আপনাকে এমন এক দুর্বল অবস্থায় ফেলেছে যেখানে আপনি দ্রুত ধনী হওয়ার ফাঁদে পা দিতে চেয়েছেন? যদি কেউ বলে একটা কোর্স কিনলেই বড়লোক হয়ে যাবেন, আপনি কি কখনো সেটাই প্রলব্ধ হয়েছেন? বছরে 6 অঙ্কের আয় করলেও যদি বছরের শেষে কিছুই না থাকে, তাহলে বুঝতে হবে প্রশ্নটা আয়ের না, বরং মানি ম্যানেজমেন্টের। টাকা আসলে কি? সাধারণভাবে বলা হয় টাকা হলো বিনিময়ের মাধ্যম, কিন্তু এর চেয়েও গভীর একটা অর্থ আছে। টাকা মূলত মূল্যের প্রকাশ। আপনি কোনো কিছু কেনার সময় টাকা দেন কারণ আপনার কাছে মনে হয় ওই জিনিসটার মূল্য ঠিক ওই পরিমাণ। বাজার দাম ঠিক করে দেয় ঠিকই, কিন্তু ভেতরের সত্যটা হলো টাকা মানে হলো মূল্য। এই জায়গায় এসে আমরা একটা বড় ভুল করি। আমরা টাকাকে নৈতিকতার সঙ্গে জুড়ে দেই। অনেকেই বলে টাকা হলো সব অনাচারের মূল। কাউকে ধনী হতে দেখলেই মনে হয় সে নিশ্চয়ই কাউকে ঠকিয়েছে। খুব কম মানুষই ভাবে এই টাকা তৈরির পেছনে কি মূল্য সৃষ্টি হয়েছে। টাকা নিজে ভালো বা খারাপ না, টাকা শুধু আপনার অপশন বাড়ায়। আপনি কি করবেন সেটা নির্ভর করে আপনার চরিত্রের উপর। তাই আসল প্রশ্নটা হলো, আপনার সঙ্গে টাকার সম্পর্কটা কেমন? টাকা আপনার জীবনে আসে এবং যায়। সহজভাবে বললে টাকা আয় আর খরচের সম্পর্ক। আরেকভাবে বললে উৎপাদন বনাম ভোগ। আপনি যখন কোনো মূল্য সৃষ্টি করেন সাধারণত শ্রম দিয়ে, তখন টাকা আসে। আর যখন আপনি কোনো কিছু ভোগ করেন, খাবার, বিনোদন, গাড়ি, জীবনযাপন, তখন টাকা বেরিয়ে যায়। একজন মানুষের নেট ওর্থ আসলে এই দুইয়ের ভারসাম্যের ফল। এখন ভাবুন, আপনার জীবনে যত টাকা এসেছে তার কতটা আজও আপনার কাছে আছে, কতটা সঞ্চয় বা সম্পদের রূপ নিয়েছে। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই সমস্যাটা উৎপাদনে নয়, সমস্যাটা ভোগে। অনেক মানুষ আয়ের দিক থেকে সচ্ছল হয়েও মাসের শেষে শূন্যে পৌঁছে যায়। এটা প্রমাণ করে আপনি কত আয় করছেন সেটা নয়, আপনি কিভাবে খরচ করছেন সেটাই আসল। ইতিহাস ঘাটলে দেখবেন অসংখ্য ধনী সেলিব্রিটি দেউলিয়া হয়েছে, কারণ উৎপাদন যতই হোক না কেন, ভোগের নিয়ন্ত্রণ না থাকলে সব শেষ। আমরা যাকে রেড রেস বলি সেটা মানে শুধু 9টা 5টার চাকরি না।
আসল রেট রেস হলো আর্থিক প্রান্তে বেঁচে থাকা, একটা বেতনের দূরত্বের সর্বনাশ, যেখানে টাকা ঢুকলেই উধাও হয়ে যায়। দায়িত্ব যত বাড়ে এই ঝুঁকিও ততই ভয়ঙ্কর হয়। চাকরি গেলে, অসুস্থ হলে, হঠাৎ কোনো বিপদ এলে পুরো জীবনটাই কেঁপে ওঠে তখন। এই অবস্থায় চাকরি আর অপশন থাকে না, জীবন ধারণের একমাত্র বাধ্যবাধকতা হয়ে দাঁড়ায়। আপনি নিজের জিনিসের মালিক নন, বরং জিনিসটাই আপনাকে নিয়ন্ত্রণ করছে। You need to learn how to find a balance between spending money today and enjoying life today, while saving money for your future so that you can enjoy your future. আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটাই হলো এই মানি ম্যানেজমেন্ট। এই মানি ম্যানেজমেন্ট যদি না হয় ঠিকভাবে, তাহলে পুরো লাইফটাই হেল হয়ে যায়। তাহলে তো এখন এই জিনিসটাকে নিয়ে একটা বড়সড় চিন্তা করা দরকার। এই মানি ম্যানেজমেন্ট কিভাবে ভালোভাবে করা যায়, এর জন্য আপনাকে কয়েকটা ধাপে কাজ করতে হবে। প্রথম ধাপ হলো নিজেকে একজন ভোক্তা হিসেবে চিন্তা করা। মাসে কি খরচ করেন, কোথায় করেন, এসব লিখে রাখা। আপনি যখন লিখে রাখেন ভাড়া, খাবার, মোবাইল বিল, সাবস্ক্রিপশন, ছোট ছোট অনলাইন কেনাকাটা, তখন একটা প্যাটার্ন ধরা পড়ে। দেখা যায় বড় খরচ নয়, ছোট ছোট অপ্রয়োজনীয় সিদ্ধান্তই সবচেয়ে বেশি টাকা খেয়ে ফেলে। এই পর্যায়ে আপনি শিখতে শুরু করেন আপনি আসলে কি কিনছেন, কেন কিনছেন। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আমি এটা কিনছি প্রয়োজন থেকে না আবেগ থেকে? আমি এটা কিনছি নিজের জন্য নাকি অন্যদের দেখানোর জন্য? এই ধাপ থেকে যদি আপনি বেরোতে পারেন, তাহলে এরপর আসে বাজেট ঠিক করা। বাজেট মানে হলো নিজের টাকার দায়িত্ব নেওয়া। ইচ্ছামতো খরচ করার বদলে আপনি আগে থেকেই ঠিক করেন এই মাসে আমি এতটুকু খাবারে, এতটুকু বিনোদনে, এতটুকু নিজের উন্নতিতে খরচ করব। এতে টাকা আপনাকে নিয়ন্ত্রণ করার সুযোগ পাবে না, উল্টো টাকাই আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিটা হলো নিজের সামর্থ্যের নিচে জীবনযাপন করা। কারণ আর্থিক স্বাধীনতা আসে বেশি আয় থেকে নয়, আসে কম চাপ থেকে। যদি আপনার জীবনযাপন এমন হয় যে বেতন এলেই সব উধাও হয়ে যায়, তাহলে আপনি আসলে একটা ঝুঁকিতে আছেন। বাজেট যদি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনার সামনে খুলে যাবে সঞ্চয়ের দুয়ার। সঞ্চয় আর বিনিয়োগের জায়গা তৈরি করা মানে ভবিষ্যতের জন্য জায়গা তৈরি করা। এই জায়গাতেই আসে জরুরি তহবিলের ধারণা। অনেকেই ভাবে আমার তো এখনই টানাটানি, আবার আমি করব সঞ্চয়, কিন্তু সত্যিটা উল্টো। আপনি যদি জরুরি তহবিল না রাখেন, তাহলে যে কোনো ছোট বিপদ আপনাকে বড় ঋণের দিকে ঠেলে দিবে। 3 থেকে 6 মাসের খরচ সমপরিমাণ টাকা আলাদা করে রাখা বিলাসিতা না, এটা এক প্রকার মানসিক শান্তি। আমরা অনেক সময় খরচ করি নিজের প্রয়োজনের জন্য না, নিজের অবস্থান প্রমাণ করার জন্য। আগে এই চাপটা আসতো প্রতিবেশী বা আত্মীয়দের কাছ থেকে, এখন সেটা আসে ইন্টারনেট থেকে। কারো নতুন ফোন, কারো বিদেশ ভ্রমণ, কারো দামি লাইফস্টাইল, সব কিছু আমাদের মনে একটা প্রশ্ন ঢুকিয়ে দেয়, আমি পিছিয়ে পড়ছি না তো? এই জায়গায় টাকা ম্যানেজমেন্ট একটা মানসিক যুদ্ধ। কারণ আপনি যদি নিজের আত্মমূল্যবোধকে টাকার সঙ্গে বেঁধে ফেলেন, তাহলে যতই আয় বাড়ুক তৃপ্তি আসবে না। এখানে রেট রেসের আসল সংজ্ঞাটা পরিষ্কার হয়। রেট রেস মানে কাজ করা না। রেট রেস মানে হলো এমন জীবন যেখানে আপনি সবসময় পরের মাসের বেতনের অপেক্ষায় থাকেন। সব মিলিয়ে ফ্রেমওয়ার্কটা সহজ। প্রথমে নিজের ভোগ বুঝুন, তারপর সেটা নিয়ন্ত্রণ করুন। এরপর উৎপাদনের মাধ্যমে যতটা সম্ভব বেশি মূল্য সৃষ্টি করুন। যেদিন আপনি অন্যদের জীবন দেখে দৌড়ানো বন্ধ করে নিজের জীবন গোছাতে শুরু করবেন, সেদিনই আসল পরিবর্তনটা আসবে।